দেখো ভাইয়ারা, আজকে আমরা দেখব যে ডিইউ কয়নিট আমাদের 2020-21 সেশনের কেমিস্ট্রি পোর্শনের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনের সলভগুলো দেখব। তো দেখো, আমরা কথা না বাড়াই যদি সলভে যাই, যে 1 নম্বর কোশ্চেনটা বলছে আমাদের রাসায়নিক বন্ধন কি এবং ন্যাপথালিন অণুতে কয়টি ও কী কী বন্ধন রয়েছে। যখন তুমি রাসায়নিক বন্ধন কি এটা যখন লিখতে যাবা তখন তুমি এভাবে লিখবা, বুঝতে পারছো? যেভাবে লিখতেছি ঠিক ভাইয়ারা এভাবে লিখবা, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন এভাবে সুন্দর মতো বক্স করে দিবা, ইলেকট্রন দান, ইলেকট্রন গ্রহণ, একটা হচ্ছে ইলেকট্রন শেয়ার। এই তিন ঘটনাটা এভাবে দিবা না, তোমরা এভাবে দিবা, একটা বক্স করে দিবা এবং 3টা ডট দিয়ে দিবা। এবং এখানে একটা কথা লিখবা যে ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণ এবং ইলেকট্রন শেয়ার কেন ঘটবে, কারণ হচ্ছে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করা, বুঝতে পারছো? রাসায়নিক বন্ধন লাভ করা, এটা হচ্ছে আমাদের পারপোজটা, যে রাসায়নিক বন্ধন কেন ঘটতেছি, লাভ করা। এভাবে কি ঘটে, মৌলগুলোর কি ঘটে, বন্ধন ঘটে। বন্ধন অনেক রকম হইতে পারে, ধাতব বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, বুঝতে পারছো? আরও অনেকগুলো বন্ধন আছে, ভ্যান ডার ওয়ালস বন্ধন, হাইড্রোজেন বন্ধন, সেইগুলো তোমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারো। দেন আমাদের কোশ্চেন দিছে যে ন্যাপথালিন অণুতে কয়টি ও কী কী বন্ধন রয়েছে। তো ন্যাপথালিন অণু আমাদের আগে বুঝতে হবে যে ন্যাপথালিন অণু কী। এই দেখো, ন্যাপথালিন অণুটা ঠিক এভাবে আঁকাই নিবা তোমরা। দেখো, জাস্ট আগে তুমি এভাবে 3টা কার্বনের এক্সিস আঁকাই নিবা, তারপর এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এইভাবে তুমি দিয়ে দিবা, বুঝতে পারছো? আচ্ছা, এখন দ্বিবন্ধনটা দেখো কীভাবে দিবা, এখানে দিবা, এখানে, বা তুমি চাইলে একটু অন্যভাবেও দিতে পারো, কোনো সমস্যা নাই। বাকি হাতগুলো কি দ্বারা পূর্ণ করে দিবা, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিবা। কারণ কার্বনের হাত আমরা জানি, কার্বনের হাত হচ্ছে টোটাল 4টা। তাহলে 4টা হাত ফিল আপ করার জন্য আমাদের যা যা করা লাগে তা করবা, মানে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করা, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন তোমাদের বলছে যে ন্যাপথালিনতে কয়টি বন্ধন আছে এবং কী কী বন্ধন আছে। এখানে বন্ধন আছে 2 ধরনের। আগে এইটা বলবা যে বন্ধন আছে 2 ধরনের। কী কী বন্ধন বলতে সিগমা এবং পাই বন্ধন, সিগমা এবং পাই বন্ধন। এখন এখানে দেখো, যদি তুমি সিগমা বন্ধন বের করতে চাও তাহলে সিগমা বন্ধন হচ্ছে সমস্ত একক বন্ধনগুলা, এটা খুব ভালোভাবে এরা মাথায় রাখবা। সিগমা বন্ধন হচ্ছে সমস্ত একক বন্ধনগুলা। দেখো এখানে আমি যদি গণনা করি, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তাহলে 19টা কী বন্ধন, সিগমা বন্ধন। তাহলে পাই বন্ধন কতটা? পাই বন্ধন হচ্ছে যে জায়গাগুলোতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। যদি দ্বিবন্ধন থাকে একটা হবে সিগমা এবং একটা হবে পাই। যদি ত্রিবন্ধন থাকে তাহলে একটা হবে সিগমা, দুইটা হবে পাই। এটা খুব ভালোভাবে মাথায় রাখবে। এই ট্রিক্সটা মাথায় রাখলে তোমার সিগমা বন্ধন এবং পাই বন্ধন বের করার ঝামেলাটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো, পাই বন্ধন কয়টা আছে, 1 2 3 4 5, তাহলে পাই বন্ধন কয়টা, 5টা। টোটাল বন্ধন কয়টা, 24টা। জাস্ট এভাবে লিখে দিবা, তাহলে আমাদের প্রথম কোশ্চেনের এ নাম্বারটা হয়ে যাবে। এখন আমরা যদি বি নাম্বারটাতে যাই, তো দেখো আমাদের বি নাম্বার যে কোশ্চেনটা বলছে অরবিটাল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ পদ্ধতি। আমি আগেও বলেছি শনাক্তকরণ টেস্টগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো অ্যালকোহলের যে 3টা ডিগ্রি আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এইটা টেস্ট করার জন্য আমাদের টেস্ট আছে। সেই টেস্টের নাম হচ্ছে লুকাস টেস্ট। তোমরা লুকাস টেস্টের আগে একটা জেনে নিবা যে গাঢ় HCl প্লাস অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এইটা দ্বারা আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রিকে টেস্ট করা হয়। এখন যদি তুমি ডিরেক্ট 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি দিয়ে রিঅ্যাকশন দাও তারপরে হবে। এখন যদি তুমি যৌগের সংকেত লিখে দাও তারপরে হবে। তো আমি বলবো সংকেত দিয়ে লেখাটা বেটার। আমি প্রথমেই 3 ডিগ্রি দিতেছি, COS। তাইলে এইটা হচ্ছে আমাদের কি, কত ডিগ্রি, 3 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমি লুকাস টেস্ট দেই, আচ্ছা লুকাস টেস্টটাও তোমরা লিখে দিবা, HCl দিয়ে দিবা, এখানে দিয়ে দিবা অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এটা কত ডিগ্রি দিয়ে দিবা, 25 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিবা। তাহলে দেখো এখানে হাইড্রোক্সিল যে মূলকটা আছে সেইটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়ে পানি গঠন করবে এবং এই ক্লোরিনটা কী হয়ে যাবে, প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে দেখো আমাদের যৌগটা কী হয়, CH3 3CCl।
এবং এইটা কি ঘটবে, বিক্রিয়াটা সাথে সাথে ঘটবে, এটা লিখে দিবা যে বিক্রিয়াটা সাথে সাথে ঘটবে, সাথে সাথে ঘটবে, বুঝতে পারছো? দেন আমি যদি 2 ডিগ্রি দেই, CH3 2 CH প্লাস HCl, এখানে জিঙ্ক ক্লোরাইড, অনার্য জিঙ্ক ক্লোরাইড 25 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিই, তাহলে রিয়াকশনটা কী হবে? CH3 CHCl, এখানে প্লাস পানি উৎপন্ন হবে, প্রত্যেক ক্ষেত্রে পানি উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা ঘটার জন্য কত টাইম লাগবে জানো? 5 থেকে 10 মিনিট। দেখো ভালো করে মাথায় রাখো, 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, বুঝতে পারছো? যে থার্ড যে রিয়াকশনটা সেটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, আমি 1 ডিগ্রি অ্যালকোহল দিতেছি, CH3 CH2 OH প্লাস হচ্ছে HCl জিঙ্ক ক্লোরাইড, অনার্য জিঙ্ক ক্লোরাইড। এইখানে দেখো এখানে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস হবে না, এখানে হবে তাপ। এই যে আনাজটা খুব ভালো করে মাথায় রাখবে, এটা অনেক সময় MCQতে দিয়ে দেয় যে এই জায়গাটা কি তাপ, কারণ হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল তাপ প্রয়োগের পর রিয়াকশনটা করে। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? CH3 CH2 Cl প্লাস H2, বুঝতে পারছো? তাহলে এই লুকাস টেস্টের রিয়াকশনটা তোমরা একটু দেখা পাকাইনলি। দেন আমরা যদি আসি 2 নম্বর কোশ্চেনটা, 2 নম্বর কোশ্চেনটাতে বলছে যে অরবিটাল কি, দেন বলছে যে ডি অরবিটাল, 5টি ডি অরবিটালের নাম ও চিত্র আঁকো। দেখো অরবিটাল কি, অরবিটাল হচ্ছে যদি আমি এটাকে নিউক্লিয়াস ধরি, তো নিউক্লিয়াসের তোমরা লিখে দিবা যে নিউক্লিয়াসের তোমরা লিখবা যে নিউক্লিয়াসের যে স্থানে ইলেকট্রন ঘনত্ব থাকার সম্ভাবনা 90 থেকে 95%। নিউক্লিয়াসের যে এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব 90 থেকে 95%, তোমরা একটু সুন্দর করে ভাইয়ারা লিখে নিবা। সেই এলাকাকে কি বলা হয়? অরবিটাল বলা হয়। এটা সুন্দর করে লিখে নিবা, বুঝতে পারছো? নিউক্লিয়াসটা একটু আঁকাই দিবা, বা তোমরা সোডিয়াম বা ম্যাগনেসিয়ামের নিউক্লিয়াসটা আঁকাই দিবা, বা ইলেকট্রনগুলো দেখাইতে পারো, যে ইলেকট্রন মেঘের ঘনত্বটা দেখাইতে পারো। দেন বলছে যে 5টি ডি অরবিটালের নাম, 5টি ডি অরবিটালের নাম আমি লিখে দিতেছি, তারপর চিত্র আঁকাইতেছি। DXY DYZ DZX, DX স্কোয়ার ওয়াই স্কোয়ার আর DZ²। এই যে আমাদের 5টা অরবিটাল, এই 5টা অরবিটালের নাম লিখে দিবা ডি অরবিটাল। তুমি যদি বলো যে ভাই আমি এরকম বক্স করে দিব হুন্ডির নীতি দিয়া, তাও হবে 1 2 3 4 5, বুঝতে পারছো? আচ্ছা, দেন আমরা অরবিটাল 5টা চিত্র দেখব। তো চিত্রটা দেখার আগে তোমরা একটা ট্রিক্স ফলো করবা। দেখো চিত্রটা যখন আঁকাবো তুমি এই ট্রিক্সটা ফলো করবা, তাহলে তোমার চিত্রগুলো খুব ভালো করে মাথায় রাখবে। নর্মালি এস অরবিটাল যে আছে বর্তুলাকার, এবং পি অরবিটাল আছে ডাম্বেল, এবং ডি অরবিটাল আছে ডাবল ডাম্বেল। সেই ডাম্বেলগুলো কোন দিকে কোন অক্ষ বরাবর আঁকাইতে হবে এই ব্যাপারটাই আমাদের জানা লাগবে। এখানে মাথায় রাখবে আগে, এখানে এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে, এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। তো সেই ক্ষেত্রে আমি এই নামগুলো লিখে ফেলি, DXY DYZ DZX, DX² OY² DZ²। তো আমি বলবো যে আগে তোমরা DZ² শিখবা, আগে DZ² শিখবা। এটা কিভাবে হয়? আমাদের এই যে Z² জাস্ট জেড বরাবর যাবে ব্যাপারটা, এইটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স এক্স ওয়াই ওয়াই, এটা হচ্ছে জেড জেড, এখানে একটা বলয় আঁকাই দিবা। এইটা হচ্ছে আমাদের DZ², বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের DZ²। তোমরা এইভাবে খুব ভালো করে মাথায় রাখবা যে এটা কি DZ²। দেখো আঁকানোর পদ্ধতিটা তোমরা খুব সুন্দরভাবে মাথায় ঢুকায় না। দেন DX² OY² আঁকাবা কেমনে? তাহলে এক্স বরাবর একটা দিয়ে দিবা, এক্স বরাবর দিয়ে দিবা, একটা ওয়াই বরাবর দিয়ে দিবা। দেন তুমি এভাবে কি দিয়ে দিবা? এক্স দিয়ে দিবা, এইভাবে কি দিয়ে দিবা? ওয়াই দিয়ে দিবা, এবং এইভাবে কি দিয়ে দিবা? জেড দিয়ে দিবা। সরি একটু ভুল হয়েছে, তো তোমরা ভালো করে আরেকবার দেখো, আমাদের অক্ষটা আঁকা ভুল হয়েছে। আগে কী করবা? আগে এভাবে আঁকাই নিবা, এভাবে একটা ফুল আঁকাই নিবা, ছোটোবেলায় যেভাবে তোমরা ফুল আঁকাইতা। দেন এই জেডটা জাস্ট আঁকাই নিবা, জেড জেড। দেন এখানে হচ্ছে আমাদের এক্স ছিল, এখানে হচ্ছে ওয়াই ওয়াই, তাহলে এইটার নাম হচ্ছে আমাদের DX² OY², DX² OY²। তো এই জায়গায় তোমরা টেকনিকটা শুরু হয় জাস্ট এখান থেকে। এখানে দেখো DZ² শুধু ছিল, কী ছিল? শুধু DZ²। সো জেডে কী হচ্ছে? ডাম্বেল হয়েছে, শুধু জেডে কী হয়েছে? ডাম্বেল হয়েছে। এখানে DX² OY² ছিল,
তেমনি এক্স এবং ওয়াই এর ডাম্বেলটা হবে জেডে কী হবে বলো তো, জেডে ব্ল্যাঙ্ক। তার মানে যে ব্ল্যাঙ্ক সে আসলেই ব্ল্যাঙ্ক। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা এই তিনটা আঁকাবো। এই তিনটা আঁকাইলে তোমরা বুঝতে পারবে। এই দুইটা একটু ভাইয়ারা উঠায় নাও, তাহলে আমি জায়গাটা ভালো বড় হইলে সুন্দরভাবে দেখা হবে। দেখো, আচ্ছা দেখো, আমি যে ডি এক্স ওয়াই আঁকাই, তাহলে মাথায় রাখবা যে আমাদের জেড অক্ষ কোণ বরাবর, এই বরাবর। সো তুমি আগে যেহেতু জেড অনুপস্থিত, জেডটা এইভাবে আঁকাই নিবা, বুঝতে পারছো? জেডটা আঁকাই নিবা। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কী ছিল, এক্স ছিল, এটা কী ছিল, জেড, এবং এটা ছিল কি, ওয়াই। ওয়াই, বুঝতে পারছো? এখন এইখানে তুমি কী খুঁজছো, ডি জেডে ছিল, সো জেডেই আঁকাইছো। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে আঁকাইছো। তার মানে এইখানে যে ছিল সেখানেই আঁকাইছো। আর এই তিনজনের ক্ষেত্রে যে অনুপস্থিত সেখানেই আগে তুমি এরকম একটা ব্ল্যাঙ্ক পোর্শনে আঁকাই নিবা, বুঝতে পারছো? আচ্ছা, দেন দেখো আমাদের এই যে এক্স ওয়াই, মানে যার যারা নাম বলবে সেইখানে তুমি এটা দিয়ে দিবা, মানে সেইখানে তোমার ডাম্বেলটা হবে। মানে যে দুইজন এখানে থাকবে তার মিডলে ডাম্বেলটা হবে, আর যে অনুপস্থিত থাকে তার মধ্যে এরকম ডাম্বেলটা হবে, বুঝতে পারছো? এখন দেখো আমি যদি ডি ওয়াই জেড দেখাই, তাহলে ওয়াই জেড বরাবর হবে একটা, দেখো এটা কি ছিল, এক্স না, সরি জেড না, জেড, আর এটা কি ছিল, ওয়াই। ওয়াই, তাহলে এই যে ওয়াই জেডের মধ্যে কিন্তু অলরেডি চলে গেছে, তার মানে কে অনুপস্থিত, এক্স অনুপস্থিত। তাহলে তুমি এক্সটা এভাবে আঁকাই দিবা, এভাবে সুন্দর মতো এক্সটা আঁকাই দিবা, বুঝতে পারছো? তাহলেই তোমার এখানে হয়ে যাচ্ছে কি, ডি ওয়াই জেড, ডি ওয়াই জেড, ডি এক্স ওয়াই। তার মানে তুমি কিন্তু এটা ডি জেড এক্স এমনিতেই আঁকাইতে পারতেছো। তার মানে এই ডাম্বেলটা জাস্ট এখানে হবে, এইটা ওয়াই জায়গায় হবে। তাহলে দেখো এটা কি হবে, তাহলে আমার এক্স এইটা, জেড এইটা, সরি তোমরা কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, না হলে কিন্তু তোমরা অক্ষর টানতে ভুল করলে ঝামেলা, বুঝতে পারছো? দেখো এক্সটা কীভাবে ছিল এখানে না, তাহলে এক্সটা হবে কোন দিক দিয়া, এদিক দিয়া, এদিক দিয়া, বুঝতে পারছো? এবং জেডটা এদিকে, তাহলে জেড আর এক্সের মধ্যে কি ডাম্বেলটা ঢুকে গেল, এক্স এবং ওয়াইয়ের মধ্যে, তাইলে কি হবে, জাস্ট ডাম্বেলটা এমন হবে। এইটা হচ্ছে আমাদের কি বলতো, ডি জেড এক্স, ডি জেড এক্স। তো এই যে পাঁচটা অরবিটালের চিত্রটা এটা, বুঝতে পারছো ভাইরা? তোমরা একটু এই টেকনিকটা অবলম্বন করবা। দেখো ফার্স্ট মাথায় নাও যে প্রথম হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার, এখানে যে উপস্থিত তার ক্ষেত্রেই যে ডাম্বেলটা হবে। সো আমরা তার ক্ষেত্রে ডাম্বেলটা দেখাইছি। এখানে হচ্ছে যে অনুপস্থিত তার ক্ষেত্রে ডাম্বেলটা হবে, এবং যে দুইজন আছে তার মিডলে ডাম্বেলটা হবে, বুঝতে পারছো? এই কথাটা তোমরা দরকার হয় টেকনিকটা একটু লিখে নিবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এখানে আরেকটা কোশ্চেন জুড়াই দিছে যে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তো দেখো ইলেকট্রন আসক্তি ব্যাপারটা কি? আচ্ছা, আসক্তি মানে তো আসক্তি মানে তুই টেনে নেয়, অ্যাট্রাকটিভ হওয়া। তো ব্যাপারটা হচ্ছে যে এক মোল ইলেকট্রন, আচ্ছা এখানে আর একটা কথা লাগা লাগবে যে গ্যাসীয় অবস্থায় এক মোল ইলেকট্রন গ্রহণ করে কি হওয়া বলে তো, ঋণাত্মক আয়নে পরিণত হওয়া। এবং তোমরা এক্সাম্পল হিসেবে কি দেখাবা, ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করে গ্যাস কি হয়েছে, ক্লোরিন মাইনাস, এই এক্সাম্পলটা দেখাবা, বুঝতে পারছো? এখন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কী হবে বলো তো, তড়িৎ ঋণাত্মকতা সহজ হিসেবে বলে দিবা যে শেয়ারকৃত ইলেকট্রন, জাস্ট খুব একদম পয়েন্টের কথাটা বলবা, শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, শেয়ারকৃত ইলেকট্রনটা জাস্ট নিজের দিকে টেনে নেয়। ব্যাপারটা কেমন, তুমি এখানে এক্সাম্পল হিসেবে দেখাবা যে পানি অণুর গঠনটা এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এর দেখো শেয়ারকৃত ইলেকট্রন দুইটা এখানে নিয়ে আসছে, এখানে নিয়ে নিয়েছে। সো এটা কি হয়েছে, 2 ডেল মাইনাস, এটা হচ্ছে ডেল পজিটিভ, এটা হচ্ছে ডেল পজিটিভ, কারণ এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 2.1 আর এটা হচ্ছে 3.5। জাস্ট এই এক্সাম্পলটা দেখাই দিবা পানির ক্ষেত্রে, তাহলেই তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির সাথে ক্লোরিন বা যে কোনো একটা গ্যাসীয় পরমাণু দেখাইলেই তোমার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই ছিল 2 নম্বর কোশ্চেনটা। এখন যদি আমরা 3 নম্বর কোশ্চেনে যাই, 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। 3 নম্বর কোশ্চেনটা একটা রিয়াকশন দিছে, এটা জৈব যৌগ থেকে রিয়াকশন, খুবই মজার একটা রিয়াকশন, যে
এক্স একটা যৌগ সেটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে রিয়াকশন করে ওয়াই নামক যৌগে পরিণত হয় এবং ওয়াই যৌগটা জারিত হয়ে জেড যৌগে পরিণত হয়। বুঝতে পারছো? এবং আমরা দেখো যদি প্রথম লাইনটা চিন্তা করি যে এইটা ছাড়া আর কিছু নাই, তাহলে দেখো তুমি কিন্তু তারপরেও বুঝতে পারবা, যাদের জৈব যৌগতে স্কিল ভালো তারা এই লাইনটা দেখেই বুঝতে পারবে যে এখানে কি কি হওয়ার পসিবিলিটি আছে। তাহলে দেখো তোমার পুরো জৈব যৌগ চ্যাপ্টারটাতে এই রিয়াজেন্টটা এইটা জাস্ট একটা জায়গায় বেশিরভাগ ব্যবহার করা হয় বা এক্সামে আসে, অনেক জায়গায় ব্যবহার করা হয় বাট এক্সামে আসে এটি একটা জায়গায়, সেটা হচ্ছে তোমার অ্যালকোহল প্রস্তুতের ক্ষেত্রে। কি প্রস্তুতের ক্ষেত্রে? অ্যালকোহল প্রস্তুতের ক্ষেত্রে। এই যে এখানে যে জলীয় দ্রবণটা আছে না, এই জলীয় দ্রবণের কারণে কি উৎপন্ন হয়? অ্যালকোহল উৎপন্ন হয়। যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডে তোমার অ্যালকোহলীয় দ্রবণ দিত তাহলে উৎপন্ন হইতো অ্যালকিন। তাহলে এক্স হচ্ছে তোমার একটা অ্যালকাইল হ্যালাইড, যদিও এখানে পরে বলে দিছে অ্যালকাইল হ্যালাইড, তারপরে ইজিলি বোঝা যাচ্ছে। এবং এর জারণ ঘটলে কি উৎপন্ন হয়? হয় অ্যালডিহাইড বা কিটোন, দুইটার একটা উৎপন্ন হয়। এটা কিন্তু একটা হিন্টস বুঝাই যাচ্ছে। দেখো 2 নম্বর এবং 3 নম্বর তোমার একদম ক্লিয়ার করে দিছে যে কি উৎপন্ন হবে। আচ্ছা দেখো আমরা যদি যাই সলভে, জেড কি বলছে যে 2,4-DNPH 2,4-DNPH, তাহলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করছে? ইয়েলো পার্টিকেল, মানে হলুদ অধক্ষেপ। হলুদ অধক্ষেপ কখন উৎপন্ন করে? যখন সেখানে কি মূলক থাকে? কার্বনিল মূলক থাকে। এখন কার্বনিল মূলক কার কার মধ্যে থাকতে পারে? দুইজনের মধ্যে থাকতে পারে। একটা হচ্ছে CHO, একটা হচ্ছে CORR, মানে একটা কিটোনে থাকতে পারে, একটা অ্যালডিহাইডে থাকতে পারে। এখন কিটোন আছে নাকি অ্যালডিহাইড আছে তা জাজ করার জন্য এখানে একটা রিয়েকশন দিছে, ফেলিং টেস্ট, মানে ফেলিং সলিউশন দিয়ে রিয়েকশনটা দিছে যে নো সেন্স। তার মানে তোমাদের মাথায় রাখা লাগবে যে আমাদের যে অ্যালডিহাইড আছে সেটা ফেলিং সলিউশনের সাথে কি করে না বলো তো? কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারছো? কোনো চেঞ্জ হয় না। তার মানে এখানে কি আছে? অবশ্যই মাথায় রাখবে এখানে কিটোন। তার মানে রিয়াকশনটা যদি আমরা ফিল আপ করি, এখানে যেহেতু এরা দিয়ে দিছে এক্স, এর একটি সমাণু C4H9Br ব্রোমিন একটি সমাণু, তাহলে YZ নির্ণয় করতে বলছে। তাইলে দেখো আমরা রিয়াকশনে যাই, তাইলে CH3 CH2 C, এখানে ছিল Br CH 2 3 4, তাহলে এখানে CH3, তাহলে দেখো 3 3 6 আর 2 8 1 9, ব্রোমিন একটা, কার্বন কটা? কার্বন 4টা। এর সাথে কার রিয়াকশন? পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তাহলে কি উৎপন্ন হবে বলো তো? অবশ্যই অ্যালকোহল উৎপন্ন হবে। অ্যালকোহলটা কি? CH3 CH2 CH OH CH3, অ্যালকোহল উৎপন্ন হইল। এখন এইটা কিন্তু আমাদের অলরেডি কি পাইলাম? আমরা ওয়াই পাইলাম। তার মানে একটা অ্যান্সার আমাদের বের হইল। বুঝতে পারছি? এডমিশনের কিন্তু জাস্ট তুমি কী চাইছে সেটা জাস্ট বের করে দিবা। দেন এটাকে কি ঘটাইছে বলো তো? এটাকে আবার জারণ ঘটাইছে। জারণ ঘটালে কি উৎপন্ন হয়? যেহেতু বাকি দুইটা হিন্টস দেওয়া আছে সেহেতু কি উৎপন্ন হবে? CH3 CH2 C ডাবল বন্ড ও CH3। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের কি? জেড মূল্য। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো খ নম্বরে এটাগুলো ছিল তোমার 3-এর ক, সরি 3-এর ক লেখা উচিত ছিল, তোমরা একটু খাতায় উঠাই নিও 3-এর ক। এখন আমরা 3-এর খতে যাব। 3-এর খ দেখো তড়িৎ রসায়ন থেকে একটা কোশ্চেন দিয়ে দিছে যে Fe2+ থেকে ফেরাস থেকে Fe, এবং যেখানে আমাদের বিভবের মান দিছে -0.44 ভোল্ট এবং কপারের বিজারণ বিভব দিছে 0.34 ভোল্ট। চিত্র ও কোষের EMF ইলেকট্রোমোটিভ ফোর্স বের করতে বলছে। তাহলে দেখো এই চিত্রটা কেমন হয়? আমি যদি এটা চিন্তা করি যে এটা একটা আমাদের কি অ্যানোড, এটা একটা ক্যাথোড, অ্যানোড মানে নেগেটিভ, ক্যাথোড মানে পজিটিভ। এখানে কি ছিল? ফেরাস সালফেট, এখানে কি ছিল? কপার সালফেট। এখন আমরা যদি ধাতুর সক্রিয়তা সিরিজ দেখি তাহলে আমাদের ফেরাস হচ্ছে কপারের থেকে বেশি সক্রিয়, কপারের থেকে বেশি সক্রিয়। তার মানে জারণ ঘটবে কার? ফেরাসের কি ঘটবে? জারণ ঘটবে। তাহলে এর EMF বা তোমার E0 সেলের মান যদি আমরা বের করতে চাই তাহলে কী হবে বলো তো? জারণ, কার জারণ ঘটছে বলো তো? Fe থেকে Fe2+, প্লাস কি বলো তো? কপার 2+ থেকে কপার, জাস্ট এতটুকুই। Fe থেকে Fe2+ হওয়ার কিন্তু মান এখানে দেয়া নেই, এখানে কিসের মান দেওয়া আছে? Fe2+ থেকে জাস্ট নর্মাল। বুঝতে পারছো? সো মানটা কী হয়ে যাবে? নেগেটিভটা কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। এবং এটা ভ্যালু তো দেয়াই ছিল 0.34 ভোল্ট। তাহলে কত হয় আমাদের? 4 4 8
3 আর 4 7, 0.78 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের বিয়োজনে Ka রাশিমালা এবং কোন শর্তে pH = pK। বুঝতে পারছো ভাইয়েরা? তো দেখো ঘটনাটা, আচ্ছা তো দেখো আমাদের ইথানোয়িক অ্যাসিড CH3COOH এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড হচ্ছে CH3COOH। এটা কিন্তু 6 থেকে 10% কি বলা হয়, ভিনেগার বলা হয়। এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবা। তাহলে দেখো CH3COOH এর যদি বিয়োজন আমরা দেখাই, CH3COO- প্লাস H প্লাস। বুঝতে পারছো? তাহলে এর Ka এর রাশিমালাটা কি হয়? এটা খুব ভালোভাবে মাথায় নাও। তোমরা নর্মালি অনেকেই অবশ্যই এটা জানো যে নিচে হচ্ছে আমাদের CH3COOH এবং উপরেকে CH3COO- গুণন হচ্ছে আমাদের H প্লাস। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের Ka এর রাশিমালা। এখন ঘটনা হচ্ছে আমাদের pH, যদি আমরা হ্যান্ডারসন-হ্যাসেলবাগ সমীকরণে যাই তাহলে আমাদের সমীকরণ হচ্ছে pKa প্লাস লগ কি বলতো সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড। তাহলে লগ 1 এর মান কিন্তু আমরা জানি কি বলতো 0। তাহলে ইফ সল্ট ইজ ইকুয়াল টু অ্যাসিড হয় তাহলে কি হবে, লগ 1 হবে। লগ 1 এর মান 0, ফলে কি হবে, pH = pKa হবে। এই শর্তটা জাস্ট লিখে দিবা অ্যান্ড অ্যান্সার লিখে দিবা। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের 2020-21 সেশনের ডিউকোয়ানিট রিটার্নের কেমিস্ট্রি পোর্শনটা। খুব মনোযোগ সহকারে দেখছো অ্যান্ড এই টপিকগুলো কী করবা যে তোমাদের বইতে গিয়া এই টপিকগুলো আরও একটু ডিটেলসে বোঝার চেষ্টা করবা, কারণ ডিউকোয়ানিটে কী হয় কোশ্চেনগুলো ওই টপিকগুলো থেকে আবার রিপিটেড দেয়, একটু জাস্ট ডিপ করে দেয়। বুঝতে পারছো ভাইরা? থ্যাংক ইউ।